আমার আম্মা তো ডায়াবেটিস রোগী ছিলেন, আম্মার আলাদা একটা বক্স ছিল। তো ওনারা কি আপনার আম্মার ওই ওষুধগুলো একসাথেই ছিল ওটাই দেখেছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখেছে। এখন কেউ মানে জানেও না যে আসলে ওষুধ আমি কটা খেয়েছি, 2টো খেয়েছি না 20টা খেয়েছি না 200টা খেয়েছি। আপনি এক্স্যাক্টলি কটা খেয়েছিলেন? আমি এক্স্যাক্টলি 7 থেকে 8টা ট্যাবলেট খেয়েছি। আচ্ছা, ওকে। এখন কেউ তো কিছু জানে না, ডাক্তারও কিছু বলতে পারছে না। এখন ময়মনসিংহ এর ডাক্তাররা ভয় পেয়ে গেল। আমার যেটা ধারণা যে তারা ওখানে রাখতে চায়নি, যে ভাই সেলিব্রিটি মানুষ, কোনো যদি আল্লাহ না করুক কিছু একটা যদি হয়ে যায় তাহলে তো আমাদের হাসপাতালে ভাঙচুর হয়ে যাবে। তো ওরাও আসলে, ওদেরও দোষ না, ওরাও সচেতনতা দেখাতে গিয়ে, বেশি সচেতনতা দেখাতে গিয়ে পাঠিয়ে দিল ঢাকাতে। আর এর মধ্যে কোথা থেকে যেন একটা বাইরে থেকে একটা আওয়াজ উঠে গেল যে আমি ট্যাবলেট খেয়েছি 60 থেকে 70টা। ঢাকায় আসার পর আমাকে আমার ফ্যামিলি ডক্টর যিনি আছেন, যিনি আমাদের রেগুলার দেখেন, উনি সরাসরি আমরা ল্যাবেডে চলে গেলাম। উনিও তো জানেন না যে আসলে কয়টা ট্যাবলেট খেয়েছি। উনিও তাড়াতাড়ি আইসিইউতে আগে। এখন আইসিইউ শুনলেই আমরা ভাবি যে না জানি কি, আইসিইউ মানে একটা মানুষ মারা যাচ্ছে। খুবই স্বাভাবিক, ওরকমই একটা আমাদেরও ধারণা হয়ে গেছে, আমাদের সিরিয়াস কিছু হয়ে গেছে। যেই আইসিইউতে ঢোকানো হলো, এখন তো সাংবাদিকরা আরো মাথা নষ্ট, এবং যারা আমার শ্রোতা যারা আছে, জনগণ যারা আছে, তারাও ভাবছে যে ন্যান্সি শেষ, ও তো আত্মহত্যা করতে নিছিল বা কিছু একটা হয়েছে। আইসিইউতে একদিন ছিলাম, একদিন পরে আমাকে কেবিনে শিফট করলো। কেবিনে শিফট করার পর ডাক্তার হেসে জিজ্ঞেস করছে আমাকে যে কি আরো কি কিছুদিন থাকবেন নাকি। তো আমি বললাম যে না ভাই, এমনিতেই এই হাসপাতালে একদিন থেকেই নিজেকে রোগী মনে হচ্ছে, আর থাকতে চাই না, বাসায় যেতে চাই। তখন আমার কাছে জানতে চাইলো যে আসল ঘটনাটা কি বলেন তো, কি হয়েছিল, ডাক্তারও তো জানে না। তখন বললাম যে এই ঘটনা। বলে আপনি এই ঘটনা বলছেন না, এতদিনে দেখেন পত্রিকাতে নিউজ টিউজ হয়ে একাকার অবস্থা। ওই মুহূর্তে এরকম ঘটনা ঘটছে, তখন ভাইয়ার রিয়াকশন কি, বা কি মনে হচ্ছিল, কি করবেন, হয় না কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় যেটা আমরা বলি, তো আপনার কি অবস্থা ছিল? প্রথম কথা হচ্ছে আমি ওই টাইমে পেপার পত্রিকা এগুলো কিছু পড়ি নাই। আচ্ছা। ও রিলিজ পাওয়ার আগ পর্যন্ত বাইরে থেকে বিভিন্ন বন্ধু বান্ধব, আম্মু আব্বু আত্মীয় স্বজন ওরা বলতেছিল যে এরকম এরকম অনেক লেখালেখি হচ্ছে। আপনি হসপিটালাইজ থাকা অবস্থায় আপুর সাথেই ছিলেন হসপিটালে? আমি সবসময় সঙ্গেই ছিলাম, আমি হাসপাতাল থেকে বেরিয়ে হইনি, একসঙ্গে বের হয়েছি। ওকে। তো প্রথম কথা ওইসব দেখতে যাইনি আমি, কারণ দেখতে গেলে ওইদিকে একটা আমার মনোযোগ যাবে, কিংবা মাথায় অন্যরকম চিন্তা আসবে, অনেক ধরনের নোংরা কথাবার্তাও আসছে ওই সময়। ওর কিছু হবে না এটা আমি জানতাম। এগুলো কিছু ব্যাপার থাকে যে আসলে আমি যাকে ভালোবাসি কিংবা আমি যাকে পছন্দ করি, ওর কি হবে কি হবে না, কোথায় গেলে বিপদে পড়বে কোথায় গেলে বিপদে পড়বে না, এটা আমার ওইখানে যে বোঝার কিংবা পরে বোঝার দরকার নেই। আমি এখানে বসে থেকেই বলতে পারবো যে আমার আব্বু এখন কেমন আছে কিংবা আমার আম্মু এখন কেমন আছে, এটা আমার ফোনে জানানোর দরকার নাই। ঠিক ওইরকমই ওর ব্যাপারটা আসলে কি হবে এটা আমি জানতাম। তবে টেনশন, হ্যাঁ অনেক টেনশনে আমার সময়টা কাটছে। রাতে ঘুমাইতে পারি নাই, যে 2 দিন ও ঘুমাইছে আমি ঘুমাই নাই। ভাইয়ার সব ঘুম আপনি কেড়ে নিয়েছেন। আচ্ছা, আমার 2 দিনের ঘুমে ওর 2 দিনের ঘুম কাটা গিয়েছে। আচ্ছা, দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ ভাইয়া। এখন একটা প্রশ্ন চলে আসে এখানে, ওই সময়টাতে যে সব সংবাদ মাধ্যমে খবরগুলো এসেছে আপনাকে নিয়ে, আপনাদের দুজনের সম্পর্ক, আপনার শ্বশুর বাড়ি, সবকিছু নিয়ে একটা নেতিবাচক কথা উঠে এসেছে, তো এটা নিয়ে আপনার ভাষ্য কি? তুমি বলো। এটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আচ্ছা, প্রিয় দর্শক, আরো একটি বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। আরো অনেক কিছু আমরা জানবো আমাদের এই প্রিয় মানুষের কাছ থেকে। আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আপনার যে দুর্ঘটনার সময়টি আপনি পেরিয়েছেন, সেই সময় সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম নেতিবাচক কথা উঠেছে আপনার স্বামীকে নিয়ে, শ্বশুর বাড়ি নিয়ে, এটা নিয়ে আপনার কি বলার আছে? নিন্দা জানানোর ভাষা আমার নেই। যে মানুষটা আমার পাশে আগেও ছিল, এবং যে মানুষটা আমি ডিভোর্সি, এক বাচ্চার মা জানার পর আমার হাতটা শক্ত করে ধরেছিল এবং এখনো শক্ত করে ধরে আছে, এবং এখনো টিভি সেটে আমার পাশেই বসে আছে, তাকে নিয়ে যখন কথা হয় তখন সত্যি নিজের উপর নিজের ঘেন্না লাগে। আমার শাশুড়িকে নিয়ে, শ্বশুর বাড়ি নিয়ে কথা উঠেছিল যে শ্বশুর বাড়ি নাইলাকে নিয়ে গেছে। না, নিয়ে গেছে এটা কেমন ধরনের কথা? নাতি দাদা দাদির কাছে তো যাবেই, দাদা দাদির কাছে যাবে না তো কোথায় যাবে? আমার এখনো মনে আছে বিয়ের পর শুরুর দিকে আমাদের, মানে ওর এলাকা তো এখন আমারই এলাকা, অনেকেই একটু যারা আমার খুব ভক্ত তারা একটু নাক সিটকে, ও ছেলেকে আর কাউকে পেলেন না, এক বাচ্চার মা সহই বিয়ে দিতে হলো,
এতই বিপদে পড়েছিলেন, এ ধরনের কথা আমার শাশুড়িকে শুনতে হয়েছে। তবে আমি ওনাকে বাহবা দেই, আমার শাশুড়ি যে পরিমাণে ভালো তার ধারে কাছে আর কেউ না। তো আমি বলি যে এরকম একটা মাকে নিয়ে যদি প্রশ্ন আসে, বা এ ধরনের শ্বশুরবাড়ি নিয়ে যদি প্রশ্ন আসে, বা এমন একজন স্বামীকে নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে এমন গান আমি গাইতে চাই না। আপনি নিজেকে কিভাবে আইডেন্টিফাই করার একটা বিষয় থাকে, নিজের সত্তাটাকে বোঝার একটা জায়গা তৈরি হয় মাঝে মাঝে। নিজেকে কি শুধু একজন মেয়ে বা একজন স্ত্রী বা একজন মা বা ছেলের বউ, যেভাবে হোক এই রিলেশনশিপ গুলোর মধ্যেই আবদ্ধ রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নাকি আপনি একজন শিল্পী সেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়? আমার কাছে এই ঘটনার আগ পর্যন্ত নিজেকে শিল্পী হিসেবে ভাবতেই বেশি ভালো লাগতো, কিন্তু যে দুর্ঘটনাটা ঘটে গেল, এই দুর্ঘটনার পরে আমি প্রথমে নিজেকে বাড়ির বউ হিসাবে দেখতে পছন্দ করব। আরেকটা জিনিস আমি আজকে ক্লিয়ার করতে চাই, শুরু থেকে আমাকে অনেকেই প্রশ্ন করতো যে আপনি কি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা। আমি সবসময় বলে এসেছি, ভাই আমি গানের মানুষ, গান করছি, গানেই ভালো আছি, রাজনীতিতে টানা হেঁচড়া করা কেন। কিন্তু ইদানিং মনে হচ্ছে হয়তো কোনো না কোনো এক সময় আমি রাজনীতিতে সক্রিয় হব বা হতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার গানের মানুষটাকে আমরা হারিয়ে ফেলতে চাই না, গান আর গানে যদি সম্মানটুকু যদি পাই, ওই যে বললাম, গানের মানুষ হিসেবে, শিল্পী হিসেবে সম্মানটুকু যদি থাকে তাহলে গান গাইবো, আর যদি সম্মানটুকু না থাকে তাহলে নিজেই আসনটা ছেড়ে দেব। আচ্ছা, আপনার বর কি বলছেন সেটাও একটু আমরা শুনি। আপুর যে এক একটা সিদ্ধান্ত নিচ্ছেন, বিভিন্ন কারণে তিনি নিচ্ছেন, তো আপনি তার সাথে কতটুকু এগ্রি করছেন বা কোন রকম দ্বিমত প্রকাশ করেছেন কিনা একটু জানতে চাই। না, তার সিদ্ধান্তগুলো আসলে সম্পূর্ণই তার। তবে ব্যাপারগুলো হচ্ছে কি, যে একটা শিল্পীকে যখন শিল্পী সত্তা নষ্ট করে দেয়, যে কোনো কারণেই হোক, তো তখন তো আর সে ইচ্ছা করলেও পারবে না। ও বলতেছে যে ছেড়ে দিবে, আসলে ব্যাপারটা তো তা না। ও ইচ্ছা করলেও পারবে না শিল্পী থাকতে আর। এখন যেভাবে সিচুয়েশনটা চলতেছে, এইভাবে যদি চলতে থাকে, ওর পক্ষে সম্ভব না। ভাইয়া, আপনার কথায় কিছুটা হতাশা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনার কাছে আমরা অনুরোধ করব, আপনি ন্যান্সি আপুকে বোঝাবেন যে ন্যান্সি আপু আমাদের খুবই কাছের, খুবই প্রিয় একজন মানুষ, এবং তার যে শিল্পীর সত্তাটা, সেটাই যেন সকল কিছুর ঊর্ধ্বে। আমাদের ভালো লাগা, আমাদের সম্মান জানানো তাকে। তো আপনার কাছে এটাই রিকোয়েস্ট করব, যা কিছু হোক না কেন সেটাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। বাট অ্যাজ আ লাইফ পার্টনার আপনি যেভাবে এই কয়েকদিন সাপোর্ট করে গিয়েছেন, আগামীতে যেন আপনি সাপোর্টটা করে যান, এবং কণ্ঠশিল্পী ন্যান্সি যেন সব সময় হাস্যোজ্জ্বল ভাবে আমাদের সামনে উপস্থিত হতে পারে। এটা অবশ্যই আমি এটা নিজে ব্যক্তিগতভাবে এটা চাই যে ও যেন মৃত্যুর আগ পর্যন্ত কণ্ঠশিল্পী ন্যান্সিই থাকে। আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, তো আমি বিদায় নিচ্ছি দর্শকের কাছ থেকে, কিন্তু আপনি যে শেষ কথাটি বললেন জায়েদ ভাই, আপনি চেষ্টা করবেন সেটা ধরে রাখার। আপনার উদ্দেশ্যে এখন আপু একটা আমাদেরকে গান শোনাবেন। প্রিয় দর্শক, আমাদের প্রিয় তারকাকে যখন আমরা টেলিভিশন পর্দায় দেখি, আমরা আমাদের ভালো লাগা, আমাদের অনুভূতিগুলো ব্যক্ত করি, তাদের কাজ দেখে আমরা মুগ্ধ হই, এবং আমরা চেষ্টা করি তাদেরকে জানাতে তারা আমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট একটা মানুষ। তো যখন তাদের সম্পর্কে আমরা কিছু জানতে পারি, আমাদের সেটা পছন্দ হয় না, হয়তো অনেক কৌতূহল আমাদের জেগে ওঠে, কিন্তু সেই কৌতূহলকে যদি আমরা একটু পজিটিভ ভাবে নিয়ে নেই এবং চেষ্টা করে জানার সত্য ঘটনা, আমার মনে হয় ভালো লাগার জায়গাটা তখনও বেঁচে থাকবে, এবং যে কারণে আমরা তাদেরকে ভালোবাসি সেই কারণটা যেন আরো শক্ত হয়ে তাদেরকে ইন্সপায়ার করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এখন বিদায় নিচ্ছি, গান শুনবো আমাদের প্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির কণ্ঠে। সবাই ভালো থাকুন। ভালো না বাসে রে বোঝা কি যায়, কেন হৃদয় মরে ভালোবাসা, আরো বেশি বাঁচতে চাই, আরো কাছে আসতে চাই, আরো ভালোবাসতে চাই, এই তোমার শোনো হৃদয় কি বলে, এই হৃদয়ে কি হলে, শোনো হৃদয় কি বলে, এই হৃদয়ে কি হলে, সারাক্ষণ চাই এই তোমার, এই তোমার। অসাধারণ। ctgnews.com, আরা স্বার্থপর,
আরও শুধু চিটাঙৰ কথা হয়